আমার মনে আছে আমাকে এই ২ সপ্তাহ আগে একজন ভদ্রলোক এসে বললেন, "ডাক্তারবাবু আমি জীবনে সব জায়গায় ফার্স্ট হয়েছি, স্কুল, কলেজ সব জায়গায় চাকরিতে। আর আমারই এরকম হলো।" অর্থাৎ তিনি স্পার্ম কাউন্টেও ফার্স্ট হতে চাইছেন। ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। স্পার্ম কাউন্ট দিয়ে কিন্তু আপনার পুরুষত্ব মাপা হয় না। এটা হওয়ার পিছনে কারণ কি আছে স্যার? লাইফস্টাইল ফ্যাক্টরস। পুরুষেরা স্মোকিং করছেন, ওজন বাড়ছে। পুরুষ বন্ধুত্বের সমস্যা যদি কোনো পুরুষের মধ্যে থাকে এবং তিনি যদি বুঝতে পারেন, তারপরেও না তাদের মধ্যে একটা মেল ইগো একটা কাজ করে। তো এই জিনিসটা মানে সেই পুরুষের পক্ষে কতটা ক্ষতিকর? আমরা যদি আপনাকে প্যান্ট খুলতে হবে, আমরা একটু আপনার গোপনাঙ্গ দেখব। তখন কিন্তু তাদের সেই ইগোটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আবার অনেকেই ভীষণভাবে ডিপ্রেস হয়ে যান, হতাশ হয়ে যান, কান্নাকাটি করতে থাকেন। ডাক্তারবাবু আমি কি আর ছেলে নই? আমার মধ্যে নেই? আমারই কেন হলো এরকম? আমাদের কারো হয়নি, আমারই কেন হলো দেখুন? ডাক্তারবাবুরা সেখানেই টেস্ট করতে বলেন যেখানে ডাক্তারবাবুর ফায়দা আছে। এক্সাক্টলি এটা হ্যাঁ। এটা এটা সত্যি কথা। হুম, অনেকেই বলেন যে, হুম, নিশ্চয়ই ডাক্তার বলছেন মানে ডাক্তার কমিশন খাবে সেখান হুম, থেকে। ডাক্তারবাবুর কাছে যাচ্ছি প্রত্যেকবার একটা টেস্ট বললেন। একবার বললেন সিমেন্ট বার করুন, পরের বার গেলাম বললেন ব্লাড টেস্ট করুন, পরের বার বললেন জেনেটিক টেস্ট করুন। কেন এক টেস্ট একসাথে করেন না? যাদের স্পার্ম কাউন্ট কম থাকে সেটা যদি অবহেলা করা হয় কমতে 0 হয়ে যায়। আমরা অনেক সময় বলি এক্ষেত্রে আইভিএফ করে নিন, দেরি করবেন না। মনে রাখবেন এখনকার দিনে কিন্তু ডোনার স্পার্মই একমাত্র ট্রিটমেন্ট না। আপনার স্পার্ম কাউন্ট যদি 0 থাকে তাহলে আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিভাবে? আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করতে পারি আমরা, যাকে টিসি বলে। হুম। ওয়াইফের শরীর থেকে ডিম্বাণু নিলাম, বিশেষ ধরনের আইভিএফ যাকে ইক্সি বলা হয়। স্পর্ম বুস্টার, সিমেন বুস্টার এই ধরনের বিভিন্ন ওষুধ তারা কিনে খান। এই ওষুধগুলো কি সত্যি কাজ করে? বাইরে থেকে টেস্টোস্টেরন নিলে স্পার্ম কাউন্ট কমে যায়। তাহলে আমি এটা বাড়াবো কিভাবে এবং চিকিৎসা কি? একটা সময় মনে করা হতো যে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব শুধুমাত্র মহিলাদের সমস্যা। কিন্তু যত সময় এগিয়েছে তত আমরা জানতে পেরেছি যে শুধু মহিলারাই কিন্তু বন্ধ্যাত্বের জন্য বা ইনফার্টিলিটির জন্য কিন্তু দায়ী নন। পুরুষরাও কিন্তু সমান দায়ী। যদিও কিছু কারণ আছে সেগুলি অজানা। সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। তবে আজকে মূলত আমরা আলোচনা করব পুরুষ বন্ধ্যত্ব নিয়ে এবং আ পুরুষ বন্ধ্যত্ব নিয়ে যে সমস্ত ছোট প্রশ্নগুলো আছে তারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর আমাদের যিনি গেস্ট আছেন তিনি আমাদের শহরের বিশিষ্ট মেল ফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট ডক্টর সুজয় দাশগুপ্ত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। একটা সময় তো ভাবাই হতো যে সন্তান আসছে না মানেই হচ্ছে মহিলার কোনো একটা সমস্যা আছে। পুরুষের যে সমস্যা থাকতে পারে সেটা নিয়ে আ সেইভাবে কেউ ভাবতই না। তো যেটা আপনার কাছে জানতে চাইবো যে এটা কবে থেকে স্টার্ট হলো যে না সমস্যা পুরুষদেরও থাকতে পারে? দেখুন এটা মোটামুটিভাবে দেখুন বাইরের দেশে তো মোটামুটিভাবে বেশ কিছু বছর মানে হুম, বলব প্রায় ৬০-৭০ বছর হুম, বা তার আগে থেকেই দেখা গেছে। হুম, আমাদের দেশেও প্রায় গত ৩০-৪০ বছর ধরে দেখা গেছে। কিন্তু হুম, যেটা দেখা গেছে এখন হুম। পুরুষের সমস্যা কিন্তু বাড়ছে। আ আমরা যদি ১০০ জন দম্পতি আমাদের কাছে আসেন, হুম, বাচ্চা হচ্ছে না বলে, তার মধ্যে ৩০ জনের ক্ষেত্রে আমরা পাই শুধুমাত্র পুরুষের সমস্যা। আচ্ছা। বাকি আরো ২০ জনের ক্ষেত্রে পাই পুরুষ এবং মহিলার সমস্যা। হুম, অর্থাৎ ১০০ জনের মধ্যে কিন্তু ৫০ জনের কিন্তু পুরুষের সমস্যা থাকছে। এবং সারা পৃথিবীতেই দেখা গেছে হুম, স্পার্ম কাউন্ট কমছে, পুরুষের সমস্যা হুম, বাড়ছে। হুম, আমাদের দেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের ক্লিনিকে আমরা কিন্তু নিয়মিত পুরুষের সমস্যা মানে পুরুষ বন্ধ্যাত্বের নিয়ে রোগী আসেন আমরা কিন্তু পাই সেটা। কিছুদিন আগে আমরা একটা গবেষণাপত্র প্রকাশ করেছিলাম, যেটা কিন্তু সারা ভারতের মধ্যে বা শুধু ভারত নয় সারা হুম, পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম গবেষণা অ্যাজোস্পার্মি বা শুক্রাণু শূন্যতা নিয়ে। হুম। সেখানে আমরা দেখিয়েছিলাম ২০২১ থেকে ২০২৪ ৪ বছরের মধ্যে আমরা ১২০০ অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট পেয়েছি। ওহ মাই গড! বিশাল আমরা সংখ্যা। প্রতি সপ্তাহে কিন্তু হুম, প্রতি সপ্তাহে আমরা যা পেশেন্ট দেখি তার মধ্যে আমরা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ১০ থেকে ১২ জন প্রায় অ্যাজোস্পার্মি অর্থাৎ স্পার্ম কাউন্ট 0 এছাড়া হুম, আরো ২০ থেকে ২৫ জন পাই হুম। স্পার্ম কাউন্ট খুব কম। আর সেক্সুয়াল প্রবলেম ইত্যাদি নিয়ে তো আছেই। কারণ আমাদের ক্লিনিকে আমরা কিন্তু পুরুষ বন্ধ্যাত্বের সমস্যা খুব কমনলি পাই এবং এটা কিন্তু দিনকে দিন বাড়ছে। গত ৫ বছর আগেও কিন্তু আমরা কিন্তু পুরুষ বন্ধ্যাত্বের এত পেশেন্ট পেতাম না যেটা এখন পাচ্ছি। এটা হওয়ার পিছনে কারণ কি আছে স্যার? দেখুন একটা হচ্ছে তো হুম, এনভায়রনমেন্টাল হুম, ফ্যাক্টরস, পরিবেশ দূষণ হুম, ইত্যাদি বিভিন্ন জিনিস বাড়ছে। ২ নাম্বার লাইফস্টাইল ফ্যাক্টরস। পুরুষেরা স্মোকিং করছেন, ওজন বাড়ছে, তারা বেশিক্ষণ বসে কাজ করছেন। হুম। কারণ মনে রাখতে হবে আমাদের স্ক্রোটাম বা অন্ডকোষ শরীরের বাইরে থাকে বাইরে কারণ থাকে। শুক্রাণু তৈরির জন্য হুম, তাপমাত্রা কম থাকা দরকার। আমি যদি সারাক্ষণ খুব টাইট হুম, অন্তর্বাস পরে হুম, হুম, থাকি,
আমি যদি অনেকক্ষণ একটানা গাড়ি চালাই, অনেকক্ষণ বসে থাকি, আমার ওজন বেশি থাকে, তাহলে কিন্তু আমার টেম্পারেচার বেড়ে যাবে, আমার স্পার্ম কাউন্ট কমে যাবে। এছাড়া হচ্ছে কিছু রোগ বাড়ছে, যেমন ভেরিকোসিল, হুম। অন্ডকোষের ওপরে শিরা ফুলে যাওয়া, যেমন যারা অনেকক্ষণ বেশি করে দাঁড়িয়ে থাকেন তাদের হতে পারে। এছাড়া দেখা গেছে সারা পৃথিবীতে দেখা গেছে একটা রোগ বলা হয় যেটা নিয়ে অনেকেই কনসার্ন, যাকে বলে টেস্টিকুলার ডিসজেনেসিস সিনড্রোম, অর্থাৎ অন্ডকোষের কিছু অ্যাবনরমালিটি এটা একেক জেনারেশনে হচ্ছে এবং জেনারেশন পর জেনারেশন বাড়ছে, অর্থাৎ আগের জেনারেশনে যা ছিল এই জেনারেশন বাড়ছে, মানে কি স্পার্ম কাউন্ট কমছে। আনডিসেন্ডেড টেস্টিস, অর্থাৎ বাচ্চাদের অন্ডকোষ শরীরে মানে স্ক্রোটামে না থেকে পেটের ভেতরে থাকছে, এবং হাইপোস্পেডিয়াস, অর্থাৎ পেনিসের যে ফুটোটা সেটা নিচের দিকে থাকছে, তার ফলেও কিন্তু স্পার্মের সমস্যা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন কারণ, যার ফলে কিন্তু স্পার্ম কাউন্ট, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে স্পার্ম কাউন্টের যে কাট অফ বিভিন্ন সময় তারা ঠিক করেন, হুম। সেটাও কিন্তু আমরা দেখছি কমছে, অর্থাৎ ওভারঅল পুরুষ বন্ধাত্বের সমস্যা বাড়ছে। আচ্ছা। তো এই যে বন্ধ্যাত্বের সমস্যা, পুরুষ বন্ধ্যাত্বের সমস্যা যদি কোনো পুরুষের মধ্যে থাকে এবং তিনি যদি বুঝতে পারেন, আ তারপরেও না তাদের মধ্যে একটা না কনফিডেন্স লেভেল একটা থাকে। যে না আমার তো কিছু হয়নি। একটা মেল ইগো একটা কাজ করে। তো এই জিনিসটা মানে সেই পুরুষের পক্ষে কতটা ক্ষতিকর? দেখুন, এটা ইনভ্যারিয়েবলি থাকে। প্রথম কথা যে আমরা দেখি স্পার্ম কাউন্ট কম, ডিনায়াল। না আমার হতে পারে না, আমার তো কোনো সেক্সুয়াল প্রবলেম নেই, আমার তো শরীরে সবকিছু ঠিক আছে, হুম, আমার তো সব ঠিক আছে, আমার সেক্স ঠিক করে হচ্ছে, আমার পেনিস ঠিক আছে, আমার সব ঠিক আছে, আমাদের বংশে কারো হয়নি, আমার কি, আমি তো স্মোকিং করি না, আমার ডায়াবেটিস নেই, আমি তো হেলথি লাইফ, আমার কি করে হলো? মনে রাখবেন সবসময় সবকিছুর কারণ জানা যায় না। আপনার বয়সে অনেকের ডায়াবেটিস হতে পারে, তার কারণ জানা যায়নি, সেরকম হতে পারে। ১ম এ যেটা আসে এটা মেল ইগো, যে কারণে তারা ভাবেন না যে তার সমস্যা হতে পারে। তো মেল ইগোর কারণে তো কিন্তু তার আরো কিছু সমস্যা হয়, যে তারা জিনিসটাকে গুরুত্ব দিতে চান না ১ম এ। যাদের স্পার্ম কাউন্ট কম থাকে সেটা যদি অবহেলা করা হয় কমতে 0 হয়ে যায়। আমরা অনেক সময় বলি এক্ষেত্রে IVF করে নিন, দেরি করবেন না। সবারই হুম, IVF হুম, করতে হবে হুম, এরকম হুম, নয়। কিন্তু হুম। তারা ভাবেন যে না, এখনই কেন করব? আর কিছুদিন এই আর কিছুদিন দেখতে জিনিসটা দেখা যায় 0 হয়ে যাচ্ছে। মেল ইগোর প্রবলেমটা এরকম জায়গায় আসে যখন তাদের ধরুন সিমেন টেস্ট করতে বলা হয়। হুম। যেহেতু একটা এম্বারাসিং টেস্টটা, সেটা তারা করতে চান না। সবথেকে বেশি ইগোর জায়গাটা আসে যখন তাদের আমরা শারীরিকভাবে দেখি। আমরা বলি, "আপনাকে প্যান্ট খুলতে হবে, আমরা একটু আপনার গোপনাঙ্গ দেখব।" তখন কিন্তু তাদের সেই ইগোটা চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে, "আমি সোশ্যালি এরকম একটা ক্লাসে বিলং করি, আমি একজন অ্যাক্টর, আমি একজন পুলিশ, আমি একজন আর্মিতে কাজ করি, আমি একজন পলিটিক্যাল লিডার। আমাকে আমার এরকমভাবে দেখা হবে?" এই ইগোটা তখন প্রচন্ডভাবে কাজ করতে থাকে। আচ্ছা এদের মধ্যে আরো একটা সমস্যা জেনারেট হয় সেটা হচ্ছে যে যদি তারা বুঝে যান যে আমার একটা কোথাও সমস্যা আছে তাহলে নিজেকে না নপুংসক বা কি বলে না যে ওই পুরুষালি ব্যাপারটা পুরুষত্বহীন এটা ভাবে। হ্যাঁ, এইটা ভাবতে শুরু করে। তো এইটা তাদেরকে কতটা ক্ষতি করে? আচ্ছা, ১ম কথা, শুক্রাণু এবং পুরুষত্ব দুটো কিন্তু আলাদা হুম, জিনিস। স্পার্ম কাউন্ট দিয়ে কিন্তু আপনার পুরুষত্ব মাপা হয় না। অনেকেই একটা যেমন বললে ইগোর ব্যাপার থাকে, আবার অনেকেই ভীষণভাবে ডিপ্রেসড হয়ে হুম, যান, হুম, হতাশ হয়ে যান, কান্নাকাটি হুম, করতে থাকেন। "ডাক্তারবাবু আমি কি আর ছেলে নই? আমার মধ্যে নেই? আমারই কেন হলো এরকম? আমাদের কারো হয়নি, আমারই কেন হলো দেখুন।" আমার মনে আছে আমাকে এই ২ সপ্তাহ আগে একজন ভদ্রলোক এসে বলল, "ডাক্তারবাবু আমি জীবনে সব জায়গায় ফার্স্ট হয়েছি, স্কুল, কলেজ সব জায়গায় চাকরিতে। আর আমারই এরকম হলো।" অর্থাৎ তিনি স্পার্ম কাউন্ট এও ফার্স্ট হতে চাইছেন। ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। এবং তাদের যখন দেখা যায় যে এই ধরনের পরীক্ষাগুলো করতে হচ্ছে, সিমেন অ্যানালিসিস, বিশেষ করে যখন শারীরিক পরীক্ষা, অর্থাৎ হুম, তাকে হুম, ধরুন হুম, 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 হুম। তাকে মানে অন্ডকোষ বা ইত্যাদি দেখাতে হচ্ছে, ভীষণভাবে তারা কুঁকড়ে যান। তারা মনে করেন যে তাদের সবকিছু সবাই দেখে নিল। তাদের আর পার্সোনাল বলে হুম, কিছু হুম, থাকলো হুম, না, হুম, হুম। এবং তার পুরুষত্ব ব্যাপারটা, তার মেল ইগো ব্যাপারটা এতটাই হার্ট হচ্ছে যিনি তারা ডিপ্রেশনে চলে যান। এমনকি দেখা গেছে তারা সামাজিকভাবে সবকিছু বয়কট করতে শুরু করেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, তাদের সবাই জিজ্ঞাসা করবে কেন বাচ্চা হচ্ছে না ইত্যাদি, সেগুলো বয়কট করতে শুরু করেন। এমনকি দেখা গেছে তারা সেক্সুয়াল লাইফেও বাচ্চা আর হবে না এই ভেবে তারা সেক্স করা থেকেও বিরত থাকেন। এরকমও কিন্তু আমরা পাই। অর্থাৎ জিনিসটাকে কিন্তু তারা খুব পার্সোনাল একটা দেখুন, আমরা একটা কথা বলি, আজকে যদি আপনার চোখের সমস্যা হতো, ডায়াবেটিস হতো, হাই ব্লাড প্রেশার হতো, তখন কি ব্যাপারটাকে আপনি এরকম ঠিক, ভাবতেন? ঠিক। যে আমার সব শেষ হয়ে, হুম। কিন্তু এখানে তারা কিন্তু নিজেদের জীবনের সব শেষ, অর্থাৎ স্পার্ম কাউন্ট দিয়ে তিনি তার পুরুষত্ব বিচার করছেন, যেটা কিন্তু একদমই ঠিক নয়। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি। আমরা বলি দেখুন বাচ্চা হওয়া পরের ব্যাপার। কিন্তু আগে ভাবুন যে এটার জন্য আপনি দায়ী নন। আবার অনেকে নিজেদের দোষ দিতে শুরু করেন। আমি masturbation করতাম বলে হয়েছে, আমি এই জিনিস করতাম বলে হয়েছে, এটার হুম, হুম। কারণে হয়েছে। নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করতে শুরু করেন। অর্থাৎ নিজেদেরকে দোষ দেওয়া, খারাপ ভাবা, এই জিনিসগুলো থেকে বেরোতে হবে।
আবার অনেক সময় এটা ভাবেন, তারা কান্নাকাটি করে এটা বলেন, আমারই সব সমস্যা, আমার ওয়াইফের সব ঠিক আছে, আমার জন্যই হচ্ছে না, আমার জন্যই আমার ওয়াইফ মা হতে পারছে না। আমরা একটা কথা বলি, আমাদের কাছে বেশ কিছু দম্পতি আসেন যারা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি নিয়ে আসেন। অর্থাৎ হাসব্যান্ড ওয়াইফ সব ঠিক আছে, হুম। তাও প্রেগন্যান্সি আসছে না। অর্থাৎ আমরা এই কথাটা বলি, আপনার সব ঠিক থাকলেও কিন্তু বাচ্চা না আসতে পারত। কাজেই শুধুমাত্র আপনার দোষ, এবং যেটা আরো সমস্যা হয়, অনেক সময় সামাজিকভাবে দেখি, বাড়ির লোক এসে আমাদের প্রশ্নটা করেন, দোষটা কার বলুন তো? ছেলের না ছেলের বউয়ের? অথবা দোষটা কি জামাইয়ের না আমার মেয়ের? আমি দয়া করে এই কথাটা বলবেন, এটা দোষগুণের ব্যাপার নয়। আমরা কিন্তু এখানে দোষগুণ দেখার জন্য আসিনি। হুম। আমরা এসেছি তাদের বাচ্চা আসার ট্রিটমেন্ট করার জন্য বসে এক্সাক্টলি। আছি। এখানে কিন্তু দোষের হুম। ব্যাপার নয়। কাজেই জিনিসটাকে প্লিজ পার্সোনালি নেবেন না। এটাই কি তাহলে একটা কারণ যে চিকিৎসা আছে জেনেও এই ধরনের পুরুষরা ডাক্তারদের কাছে পৌঁছান না? একটা তো হচ্ছে মেল ইগো, হুম, যেটা বললাম, হুম, 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 যে তারা পৌঁছন না। ২ হুম, নাম্বার হচ্ছে সচেতনতার অভাব। দুর্ভাগ্যজনকভাবে এখনো অনেক ডাক্তারকে দেখি, পুরুষের যদি সমস্যা বা 0 কাউন্ট থাকে তারা বলে দেন, ডোনার স্পার্ম দিয়ে ট্রিটমেন্ট করে নাও। পেশেন্টকে তারা উম, অপশন দেন না। মনে রাখবেন, এখনকার দিনে কিন্তু ডোনার স্পার্মই একমাত্র ট্রিটমেন্ট নয়। আপনার স্পার্ম কাউন্ট যদি 0 থাকে, তাহলে আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিভাবে? আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করতে পারি আমরা, যাকে টিসি বলে। হুম, ওয়াইফের শরীর থেকে ডিম্বাণু নিলাম, বিশেষ ধরনের আইভিএফ, যাকে ইক্সি বলা হয়। সমস্যা হচ্ছে এখন অনেকে মধ্যযুগে পড়ে আছে যে স্পার্ম কাউন্ট 0 মানে ডোনার স্পার্ম। আচ্ছা। এই জিনিসটার জন্য অনেকে কিন্তু ডাক্তারের কাছে আসেন না। আর তৃতীয় হচ্ছে, ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি জিজ্ঞাসা করবেন? বিশেষ করে এক্সপোজ হওয়ার একটা ভয় পান হুম, যে, ডাক্তার যদি আমার অন্ডকোষ হাত দিয়ে পরীক্ষা করেন, আমাকে যদি শারীরিক পরীক্ষা করতে হয়, কি হবে? আমার লজ্জা লাগবে। তারপরে সবাই যদি বুঝে যায় যে এটা আমার সমস্যা, সবাই আশেপাশে সবাই ভাববে যে আমার সমস্যা, এবং ওই একই জিনিস সবাই ভাববে বেসিক্যালি মেল ইনফার্টিলিটির সমস্যাটাকে লোকে যে পুরুষত্বহীনতার সঙ্গে তুলনা করে ফেলেন। এই জিনিসগুলো, অর্থাৎ একটা হচ্ছে ইগো, লজ্জা, সচেতনতার অভাব। আমরা এত কিছু লোকজনকে বোঝাই যে মেল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আছে, তাও কিন্তু অনেকেই আসেন না। আর ৫ টা রোগের মতন এটাও একটা রোগ। অবশ্যই এই এবং জিনিসটা এটার ভাবতে হবে। চিকিৎসা আছে। তো অবশ্যই। আপনি যদি এত লজ্জা পান তাহলে তো মুশকিল আছে। আমরা পেশেন্টকে বলি, হুম, আমরা কিন্তু পেশেন্টকে পেয়েছি, দেখুন, যার হাইড্রোসিল অপারেশন হুম, হয়েছে, হুম, হাইড্রোসিল অপারেশনের সময় আপনাকে জামা প্যান্ট খুলতে হয়েছে হুম, অপারেশন থিয়েটারে, হুম, তিনি লজ্জা পাননি কিন্তু। হুম, কিন্তু যে দেখা যায় স্পার্মের প্রবলেমের জন্য তাকে ডাক্তারের কাছে আসতে হচ্ছে, তখন তিনি লজ্জাটা ঠিক, পাচ্ছেন। কারণ ঠিক। হাইড্রোসিলের সাথে তিনি হুম, কিন্তু, হুম, অথচ হাইড্রোসিল অপারেশনের সময় তার কিন্তু পুরুষাঙ্গ দেখেছেন ডাক্তাররা। হুম, হুম, কিন্তু তখন কিন্তু তার মনে হয়নি যে তিনি পুরুষত্বহীন। কিন্তু যে স্পার্ম কাউন্টটা কমে গেছে, হুম। সবাই জিজ্ঞাসা করছে আশেপাশের লোকেরা, তখন তিনি মনে করছেন তিনি আর পুরুষ নন। এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। মানে জীবনের বড় একটা পরীক্ষায় তিনি ফেল করে গেছেন। এরকম হ্যাঁ, একটা এরকম ব্যাপার। একটা মনে হয়। ওই যে হুম, বললাম, ওই হুম, একজন ভদ্রলোক হুম, বললেন, "আমি সব জায়গায় হুম, হুম, এই হুম, ফার্স্ট হয়েছি, হুম, আর এই জায়গাটায় আমি পাস হুম। করতে পারছি না।" আচ্ছা। এবার স্যার জানতে চাইবো আপনার কাছে এটা যে আমার ধরুন কোনো একটা সমস্যা আছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর সমস্যা আছে। আমি একজন পুরুষ। আমি কোন লক্ষণগুলো দেখে আমি সন্দেহ করব যে আমার মধ্যে এই সমস্যাটা থাকলেও থাকতে পারে। আমার বউয়ের মধ্যে আছে কিনা সেটা জানার দরকার নেই। কিন্তু আমার মধ্যে এই সমস্যাটা থাকলেও থাকতে পারে। কোন লক্ষণগুলো দেখলে আমি বুঝতে পারব? আচ্ছা। তার আগে বলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না। বেশ। কিন্তু কিছু, কিছু মানুষের ক্ষেত্রে থাকে। যদি লক্ষণগুলো থাকে তাহলে সেটা ডাক্তারের সাথে কথা বলতে ঠিক। হবে। যেমন? ১ম এই ফট করে সিমেন এনালাইসিস করবেন না। হ্যাঁ, যেমন বলতে, আমরা ছোটবেলা থেকে বলি, হুম। ধরুন জন্মের সময় থেকে দেখা গেছিল আপনার অন্ডকোষ শরীরের বাইরে ছিল না, ১ টা বা ২ টো অন্ডকোষ পেটের ভেতর ছিল। আচ্ছা। আনডিসেন্ডেড টেস্ট, হুম, সেটা অপারেশন করে নামানো হয়েছে বা অপারেশন করে নামানো হয়নি। হুম। অথবা আপনার হাইপোস্পেডিয়াস ছিল জন্মগতভাবে, অর্থাৎ আপনার যে পেনিসের যে ওপেনিং, সেটা জন্মগতভাবে নরমাল জায়গায় না থেকে পেনিসের নিচের দিকে ছিল। আচ্ছা। অপারেশন করা হয়েছে বা করা হয়নি। ৩ নাম্বার, আপনার অন্ডকোষে কোনো অ্যাকোয়ার্ড ডিজিজ হয়েছে। যেমন আপনার মামস হুম, অর্কাইটিস, হুম, আগে হুম, মামস হয়েছিল, তার ফলে হুম, অন্ডকোষ ফুলে গেছিল, ব্যথা করেছিল। হুম, ৪ নাম্বার, অন্ডকোষে কোনো আঘাত লেগেছিল বা অপারেশন হয়েছিল। ৫ নাম্বার, আপনার পিউবার্টি, অর্থাৎ যখন আপনার এই বয়ঃসন্ধি শুরু হয়েছিল, বয়ঃসন্ধির সময় থেকে দেখা গেছে আপনার কিছু শারীরিক সমস্যা, যেমন যৌনাঙ্গের সাইজ ঠিকমতো বড় হয়নি, যতটা হওয়ার কথা। শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব থাকলে যা হয়, অর্থাৎ গোঁফদাড়ি বা শরীরের হুম, লোম হুম, ঠিকমতো তৈরি হয়নি, পিউবিক হেয়ার বা বগলের হুম, হুম, নিচের হুম, হেয়ার ঠিকমতো তৈরি হয়নি। আপনার গাইনেকোম্যাস্টি, অর্থাৎ পুরুষের হুম, স্তন ফুলে আছে সেগুলো। এরপর আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন বা লিবিডো কম, এগুলো আছে। আপনার লাইফস্টাইল ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস আছে, আপনি অতিরিক্ত স্মোক করেন, আপনার ওজন অতিরিক্ত বেশি, অনেকক্ষণ বসে থাকেন, এগুলো। আপনার আগে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে, বিশেষ করে কেমোথেরাপি হয়েছে।
অথবা আপনার ফ্যামিলিতে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন কিন্তু পাচ্ছি বেশ হুম, কিছু মানুষকে যাদের দাদারা আগে এসেছিলেন, পরবর্তীকালে ভাইয়েরা আসছেন এখন আমাদের কাছে। আপনার দাদা বা ভাই অর্থাৎ বা ফ্যামিলিতে কোনো ক্লোজ রিলেটিভের আপনার মেল ইনফার্টিলিটির হিস্ট্রি আছে। আবার আচ্ছা। বলছি, এগুলো থাকা মানেই আপনার কিন্তু স্পার্ম কাউন্ট কম হবে এরকম নয়। আপনার ওজন বেশি, স্মোক করেন, ডায়াবেটিস আছে বা আপনার ভেরিকোসিল হয়েছে মানে স্পার্ম কাউন্ট কম হবে বা পুরুষ বন্ধ্যাত্বের সমস্যা থাকবে এরকম নয়। যেমন সিগারেট খেলেই আপনার ক্যান্সার হবে না, ব্যাপারটা সেরকম। কিন্তু সিগারেট খেলে ক্যান্সার হওয়ার রিস্ক বেশি থাকে। সেরকম এই যে এই রিস্ক যে ফ্যাক্টর গুলো সমস্যাগুলো বললাম, এগুলো হলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা। তো ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তাররা সাধারণত কোন, কোন ধরনের পরীক্ষা করে থাকেন? ১ম এ যেটা বলি, ডাক্তারের কাছে গেলে আমরা পরীক্ষা করার আগে আমাদের দেখতে হয় স্বামী-স্ত্রী দুজনকেই আসতে হবে। অনেক আচ্ছা। সময় আমরা দেখি পুরুষরা বলে, "আমার স্ত্রী অন্য জায়গায় দেখাচ্ছেন, তার রিপোর্ট সব ঠিক আছে। মানে আপনি আমাকে দেখুন।" মানে আমাকে মানে আমার ওয়াইফকে নিয়েও আসতে হবে। মানে সমস্যা আমার এক্সাক্টলি, হ্যাঁ। থাকতেই পারে। কারণ কিন্তু দেখুন, এটা কিন্তু এরকম রোগ নয় যে শুধু আপনার ডায়াবেটিস বা প্রেশার নয় যে আপনাকে দেখতে হবে। কারণ হুম, আল্টিমেটলি আপনার উদ্দেশ্যটা কি? স্পার্ম কাউন্ট ঠিক করে না বাচ্চা চাইছেন? বাচ্চা চাইতে গেলে কিন্তু ওয়াইফকে আনতে হবে। কারণ বাচ্চাটা আল্টিমেটলি ওয়াইফের শরীরে হুম, আসবে। ওয়াইফকে দেখতে হবে। আপনি বলছেন ওয়াইফের সব ঠিক আছে, অন্য হুম, ডাক্তারদের। হুম, কিন্তু আমি তো চিকিৎসাটা আমাকে দুজনকে করতে হুম, হবে। হুম, হাসব্যান্ড ওয়াইফ দুজনকে আসতে হবে। আর সবথেকে বড় হুম, কথা, ওয়াইফেরও সব ঠিক আছে কিনা দেখতে হবে। কারণ আল্টিমেটলি আপনার স্পার্ম কাউন্ট আমরা বাড়ালাম ট্রিটমেন্ট করে, কিন্তু ওয়াইফের যদি ভালো না থাকে তাহলে বাচ্চা আসবে না। বিশেষ করে ওয়াইফের যদি বয়স বেশি থাকে বা EMH কম থাকে সেটা দেখতে হবে। এবার আমরা কি করি? প্রথমত মনে রাখতে হবে, একটা শুক্রাণুর রিপোর্টের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট করা যায় না। একটা যদি খারাপ হয় আমরা বলি আবার টেস্ট করুন। আচ্ছা। কোন ল্যাব থেকে টেস্ট করা হচ্ছে এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ ভালো ল্যাব থেকে টেস্ট না করলে কিন্তু রিপোর্ট কিন্তু আমরা দেখি অনেক সময় কোন জায়গা থেকে রিপোর্ট করেছেন খুব খারাপ এসছে, পরে ভালো ল্যাব থেকে রিপোর্ট করলাম একদম নরমাল। তারা ট্রিটমেন্টের দরকারই নেই। তো ভালো ল্যাবটা আমি বুঝবো কি করে? এটা কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে হবে কোন ল্যাবগুলো ভালো ল্যাব। কিন্তু স্যার এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের ভারতীয়দের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। সেটা হচ্ছে ডাক্তারবাবুরা সেখানেই টেস্ট করতে বলেন যেখানে ডাক্তারবাবুর ফায়দা আছে। এক্সাক্টলি, এটা হ্যাঁ, এটা এটা সত্যি কথা। হুম, অনেকেই বলেন যে হুম, নিশ্চয়ই ডাক্তার বলছেন মানে ডাক্তার কমিশন খাবে সেখান হুম, থেকে। হুম, ১ম কথা, ডাক্তারবাবু কিন্তু আপনাকে এমন ল্যাব থেকে বলছেন যেটা কিন্তু আপনার নামকরা ল্যাব। আমরা যদি দেখি কোনো IVF ল্যাব থেকে করেছেন আমরা সেটা বিশ্বাস করি। কারণ IVF ল্যাবে যারা সিমেন্ট টেস্ট করছেন তারা হচ্ছেন এমব্রায়োলজিস্ট। তারা হুম, কিন্তু শুধু সিমেন্ট টেস্ট করার ব্যাপারেই বিশেষজ্ঞ। তারা হুম, কিন্তু পায়খানা, পেচ্ছাপ, রক্ত, থুতু ইত্যাদি পরীক্ষা করছেন না। কাজেই তারা হুম, স্পেশালিস্ট। তাদের রিপোর্টটার উপর আমরা নির্ভর করতে পারি। অথবা এমন কোনো ল্যাব আমরা জানি, দেখবেন যদি আমাদের সন্দেহ হয় তাহলে আমরা বলি না এই ল্যাব থেকে নয়, পার্টিকুলারলি এই ল্যাব থেকেই করুন। আমরা কিন্তু অনেক সময় এমন হয় যে আমি যে ক্লিনিকে বসছি সেই ক্লিনিকের যে ল্যাব আছে আমি কিন্তু অনেক সময় বলি না এই ল্যাব থেকে করবেন না। এখানে আমি বসছি, এই ক্লিনিকের ল্যাব আছে হুম, ঠিক আছে। হুম। কিন্তু আমি মনে করছি এই ল্যাব থেকে টেস্ট করাটা ঠিক হবে না। আমি এই রিপোর্টটা এই ল্যাবের উপর ভরসা করছি না। এইটুকু কিন্তু আপনাকে কিন্তু ডাক্তারবাবুর উপর ভরসা করতে হবে। সব কথায় যদি আপনি ভাবেন কমিশন খাচ্ছেন, ডাক্তার এইজন্য বলছেন, আমরা কিন্তু দেখেছি পেশেন্টকে বললাম এই ল্যাব থেকে রিপোর্ট করুন, হুম, পেশেন্ট করেননি। অন্য ল্যাব থেকে করেছেন। মাসের পর মাস দেখা গেছে সিমেন্ট নরমাল। হুম, পরে দেখা গেছে যখন IVF করতে যাচ্ছেন দেখা গেছে সিমেন্ট 0। চিন্তা বারবার করেন। চেষ্টা করে 0, কারণ আগের যে ল্যাবে করেছেন সেখানে ভালো করে সিমেন্টটা দেখাই হয়নি। কারণ সেই ল্যাব হয়তো খুব বিজি ল্যাব, ইউরিন, স্টুল সবই পরীক্ষা করা হচ্ছে। সিমেন্টটাকে ভেবেছেন সে মতো পরীক্ষা করা। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। তারপরে যেটা আমরা করি ডিটেইল হিস্ট্রি নিই। শারীরিক পরীক্ষা করি, হুম, যেটা আবার বারবার হুম, বলছি, পেলে লজ্জা পেলে হবে না। আপনার অন্ডকোষ বা গোপনাঙ্গ এগুলো দেখতে হবে। অনেক টেস্ট হয় পুরুষ বন্ধ্যাত্বের জন্য, কিন্তু সবার সব টেস্ট দরকার হয় না। হরমোন টেস্ট করা হয়, ব্লাডের হরমোন টেস্ট। কিছু আল্ট্রাসাউন্ড করা হয় যেমন স্ক্রোটাম অর্থাৎ হুম, অন্ডকোষের আল্ট্রাসাউন্ড। কিছু ক্ষেত্রে ট্রান্সরেক্টাল অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড ঠিক আছে কিনা দেখার জন্য হুম। আপনার মলদ্বারের মধ্যে ছোট আল্ট্রাসাউন্ড, প্রভৃতি আল্ট্রাসাউন্ড টেস্ট করা হয়। তো যে টেস্টটা না করে আপনার IVF বা পুরুষ বন্ধ্যাত্বের ট্রিটমেন্ট করা উচিত নয় সেটা হচ্ছে জেনেটিক টেস্ট। আচ্ছা। কারণ মনে রাখবেন, এবার জেনেটিক টেস্ট বললে বলেন আমার হুম, বাবার তো হুম, ছিল হুম, না, হুম, আমি হুম, কেন হুম, জেনেটিক টেস্ট করব? মনে রাখবেন জেনেটিক সমস্যা সবসময় ফ্যামিলিতে থাকবে এরকম নয়। শুধু আপনার থাকতে পারে বা আপনার ফ্যামিলিতে কারো না থাকতে পারে। জেনেটিক টেস্টের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কিন্তু জাস্ট বাচ্চা হয়ে যাওয়া নয়। আমরা চাই বাচ্চা সুস্থ থাকুক। বাচ্চার যেন কোনো জেনেটিক প্রবলেম না থাকে। ঠিক। কারণ অনেক পুরুষের শুক্রাণু সমস্যার কারণ হচ্ছে জেনেটিক প্রবলেম। জেনেটিক প্রবলেমটা যদি আমরা না জানতে পারি, আমরা বাচ্চা দিয়ে দিলাম কিন্তু বাচ্চার কিন্তু জেনেটিক সমস্যা হয়ে যেতে পারে। এই টেস্টগুলো করে তারপরে আমাদের ফাইনাল ট্রিটমেন্টের জন্য যেতে হয়। আচ্ছা। তার মানে এরকম নয় যে আপনি আ যেকোনো ল্যাব থেকে আপনি টেস্ট করে নিয়ে আসলেন এবং আপনি ডাক্তারবাবুকে দেখালেন। ডাক্তারবাবু যেটা বলছেন তার উপর একটু ভরসা রাখতে হবে। কারণ ডাক্তারবাবু জানেন যে ল্যাবে তিনি আপনাকে পাঠাচ্ছেন এবং সেই ল্যাবের যিনি এমব্রোলজিস্ট আছেন তিনি দক্ষ এবং আপনাকে সঠিক রিপোর্ট দেবেন।
হ্যাঁ। এছাড়াও মনে রাখতে হবে স্পার্ম কাউন্ট কিন্তু ডে টু ডে ভ্যারি করে। হ্যাঁ। যাদের বাবা হয়েছেন, হুম। এমনকি আমরা দেখেছি আজকে 0 কাউন্ট আছে, কালকে দেখা গেল 90 মিলিয়ন। আচ্ছা। স্পার্ম কাউন্ট ডে টু ডে ভ্যারি করে। এজন্য ইভেন পর্যন্ত যদি IVF ল্যাবের থেকে হুম, করেছে, দক্ষ এমব্রিওলজিস্ট দেখেছেন হুম, একটা সিমেনের রিপোর্ট হুম, খারাপ হুম। আছে, আমরা কিন্তু সেটা দেখে কিন্তু ফাইনাল কনক্লুশনে পৌঁছে না। আমরা বলি আচ্ছা। আবার টেস্টটা করুন। দ্বিতীয় টেস্ট আমাদের করা দরকার। মানুষ সিমেন্ট খুব বিরক্ত খারাপ হয়ে হয়েছে। যায়। কি একই টেস্ট হ্যাঁ, আবার। এই জিনিসটা কিন্তু বলেন। হুম, অনেকের একটা প্রশ্ন হুম, থাকে, ডাক্তারবাবুর কাছে যাচ্ছি প্রত্যেকবার একটা টেস্ট বললেন। একবার হুম, বললেন সিমেন্ট বার করুন, পরের বার গেলাম বললেন ব্লাড টেস্ট করুন, পরের বার বললেন জেনেটিক টেস্ট করুন। কেন এক টেস্ট একসাথে করেন না? দেখুন, আপনি চাইলে আমি ৫০০টা টেস্ট একসাথে লিখে দেব। আপনার কিন্তু ৫০০টা টেস্টের দরকার নেই। কেন ধাপে, ধাপে করা? ১ম এ কি টেস্টের রিপোর্ট আসে তার উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় ধরনের টেস্ট করি। যেমন ধরুন, যদি আমরা পাই যে আপনার সমস্যাটা পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, আমরা তখন জেনেটিক টেস্ট না করে আপনার পিটুইটারি গ্ল্যান্ডের MRI করব। যদি আপনার পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা সাসপেক্টেড না হয়, আমরা MRIটা করব না। তাহলে প্রথমে যদি ৫০০টা টেস্ট লিখে দিই, আপনি অদরকারি টেস্ট করছেন, ঠিক, অপ্রয়োজনীয় টাকা খরচ ঠিক, করছেন। ঠিক। সো ধাপে, ধাপে টেস্ট হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। একদিনেই সব টেস্ট হয়ে যাবে না। আপনি চাইলে অনেক ল্যাব আছে কমার্শিয়ালি বলেন, প্যাকেজ বলে ১০০০টা টেস্ট করে দিল। তার কোনো দরকার নেই এবং সেগুলো কিন্তু কনফিউশন করে এবং টাকা নষ্ট বেশি হয়। আমরা সেজন্য বলি ধাপে, ধাপে ১ম টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে তারপর আমরা দ্বিতীয় টেস্টগুলো করি। তার মানে ডাক্তারবাবুকে আপনাকে ভরসা করতে হবে যদি আপনি চিকিৎসাটা নিতে চান দেখুন, আরকি। এটুকু তো আ করতেই হবে। এই বিশ্বাসটা তো হুম, করতেই হুম। হবে। মানে ডাক্তারবাবুরা ইচ্ছে করে অযথা টেস্ট করান না এবং একই টেস্ট আপনাকে যদি দুবার করতে দেন, তার মানে বুঝতে হবে সেখানে কোনো না কোনো একটা কারণ আছে। আচ্ছা, আ আমরা আসবো এবার স্পার্ম কাউন্ট নিয়ে। সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে ভেরিকোসিল থাকলে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে বা আপনি যদি স্মোক করেন তাহলে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। এখানে আমার আরো কিছু ছোট, ছোট প্রশ্ন আছে যেগুলো আপনি উত্তর দেবেন। সেটা হচ্ছে ঘুম বা স্লিপ এটা যদি কম হয় তাহলে কি আমার স্পার্ম কোয়ালিটির উপর ইফেক্ট পড়তে পারে? খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু আমরা কিন্তু এখনকার দিনে পাই খুব কমনলি, যে ঘুম কম হচ্ছে হুম, এবং ঘুম কমের কারণে কিন্তু শরীরে টেস্টোস্টেরন কমে যায়। ঘুম কম হলে কিন্তু স্পার্ম কাউন্ট এফেক্টেড হয় এবং এটা শুধু আমার কথা নয়, তো বৈজ্ঞানিক গবেষণায় আচ্ছা, দেখা গেছে। এটা খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা। নেক্সট হচ্ছে ওবেসিটি। ওজন বেশি থাকলে বেশ কিছু সমস্যা হয়। হুম, ওজন যদি বেশি থাকে শরীরে হুম, টেস্টোস্টেরন হরমোনটা ইস্ট্রোজেন হরমোনে পরিবর্তিত হয়। তার ফলে হরমোনাল ইমব্যালেন্স হয়, স্পার্ম কাউন্ট কমে যায়, হুম, সেক্সুয়াল প্রবলেম হয়, ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি হয়। হুম। এছাড়া ওজন বেশি থাকলে যেটা দেখা যায় আপনার অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায়। বিশেষ করে আমরা এটা সিম্পল একটা জিনিস বলি, আপনি কি করে জানবেন আপনার ওজন নরমাল একজন পুরুষের ক্ষেত্রে? এত কেজি তার থেকে আমরা বলি সিম্পল জিনিস। আপনি জামাকাপড় খুলে দাঁড়ালেন সোজা হয়ে। যদি দেখেন যে মাথা ঝুঁকে আপনি আপনার যৌনাঙ্গ দেখতে পাচ্ছেন, তার মানে আপনার ওজন নরমাল, আপনার পেটে ফ্যাট কম আছে। আচ্ছা। কারণ শরীরের অন্য জায়গা থেকে হুম, সবথেকে যেটা ক্ষতি করে সেটা হচ্ছে পেটের ফ্যাটটা। হুম। যদি দেখছেন যে আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে আপনার পেটে ফ্যাট বেশি আছে। তার মানে আপনার যৌনাঙ্গের আশেপাশেও ফ্যাট বেশি আছে। সেটা ঠিক। কিন্তু আপনার স্পার্ম কাউন্ট কমিয়ে দিচ্ছে। কাজে ওজন বেশি থাকলে আমরা বলি ওজন কমানোর চেষ্টা করুন। শুধু মহিলাদের ওজন ইম্পোর্টেন্ট নয়, পুরুষের ওজনটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট জিনিস। আচ্ছা। নেক্সট হচ্ছে বলা হয় নাকি ল্যাপটপ কোলে রেখে যদি আমি কাজ করি তাহলে স্পার্মের ক্ষতি হয় বা আমি যদি কোনো গরম জায়গায় বসে কাজ করি, নরমালি ট্রাক ড্রাইভার বা যারা ট্যাক্সি চালান সারাক্ষণ বা এমন কোনো জায়গায় বসে কাজ করছেন যেখানে অন্ডকোষে প্রচুর পরিমাণে হিট আ মানে প্রচুর পরিমাণে হিটের সংস্পর্শে আসছে। সেক্ষেত্রে আ স্পার্ম কমে যেতে হ্যাঁ, পারে। আপনি যেগুলো বললেন এর সাথে আরো যোগ করব, যারা প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখেন আচ্ছা। অথবা যারা অনেকক্ষণ বাইক চালাচ্ছেন বা অফিসে অনেকক্ষণ বসে থাকছেন হুম, সিম্পল। হুম, দেখা গেছে অন্ডকোষের তাপমাত্রা নরমাল বডির তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম হওয়া উচিত যাতে হুম, স্পার্ম ঠিকমতো তৈরি হতে হুম, হুম, পারে। এই যে ফ্যাক্টর গুলো আপনি বললেন, হুম, এগুলোর কারণে স্পার্মের সমস্যা হতে পারে। তার মানে এই নয় যে এগুলো থাকলে সবারই স্পার্মের সমস্যা হবে। আবার এগুলো না থাকলে কারো স্পার্মের সমস্যা হবে না। সেজন্য যদি আমরা স্পার্মের সমস্যা পাই, আমরা বলি এগুলো যতটা সম্ভব এভয়েড করতে। ল্যাপটপ কোলে না রাখতে, মোবাইল ফোন কোলে না রাখতে। কিন্তু হ্যাঁ, এবার আপনি বলতে পারেন আমার তো অফিসে সারাদিন বসে কাজ করতে হবে, আমার তো কাজ এমনই আমাকে হুম, সারাদিন বাইক চালাতে হবে। আমি তো বলতে পারি না আপনি বাচ্চা নেবেন বলে বাড়িতে বসে থাকুন, চাকরি ছেড়ে দিন। সেটা তো হতে পারে না। আমরা কি বলি? হুম। ২-৩ ঘন্টা বাদে, বাদে রেস্ট নিন। আপনি ড্রাইভ করছেন, ২ থেকে ৩ ঘন্টা বাদে কিছুক্ষণ রেস্ট নিন। অফিসে বসে কাজ করছেন, ২-৩ ঘন্টা বাদে, বাদে একটু এদিক-ওদিক ঘুরুন। টাইট আন্ডারওয়্যার পরবেন না। ওজন বেশি থাকলে ওজন কমান। ব্রিদেবল আন্ডারওয়্যার ইউজ করুন। খুব গরম জল মানে স্নান করার সময় বিশেষ করে অন্ডকোষের আশেপাশে খুব গরম জল লাগাবেন না। এই জিনিসগুলো একটুখানি ইউজ করুন। তার মানে গরমটা আপনি এভয়েড করুন। এক্সাক্টলি। আচ্ছা। এরপরের প্রশ্ন হচ্ছে যে জিম সাপ্লিমেন্ট বা স্টেরয়েড স্পার্ম নষ্ট করে। যেটা মনে রাখতে হবে,
বেশিরভাগ স্টেরয়েড বা জিম সাপ্লিমেন্ট যেগুলো থাকে সেখানে টেস্টোস্টেরন থাকে। ইয়েস। হুম, টেস্টোস্টেরন আমাদের স্পার্ম প্রোডাকশনের জন্য দরকার। কিন্তু সেই টেস্টোস্টেরন শরীরের নিজের টেস্টোস্টেরন। সেটা অন্ডকোষের একটা যেট টেস্টিকুলার যেটা টেস্টোস্টেরন। আপনি আগের ভিডিওতে আমাদের এক্সাক্টলি। বলেছিলেন। আগের ভিডিওতে হুম, আমরা হুম, বলেছি, সেটা হুম, দয়া করে শুনে হুম, নেবেন। হুম, আমরা যা সংক্ষেপে হুম, বলি, বাইরে থেকে টেস্টোস্টেরন নিলে স্পার্ম কাউন্ট কমে যায়। এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটা ডাক্তারকে জানাতে হবে। হুম, আমরা সেদিন একজন পেশেন্টকে পেলাম, হুম, ট্রিটমেন্ট করা হচ্ছে অথচ স্পার্ম কাউন্ট বাড়ছে না। পরে তিনি বললেন যে, "আমি তো একটা সাপ্লিমেন্ট নিই।" কি সাপ্লিমেন্ট? তখন দেখালেন তার হুম। কম্পোজিশনে দেখলাম টেস্টোস্টেরন আছে। তিনি কিন্তু বলেননি। দুটো জিনিস একসাথে হবে না। আপনি আগুন নেভানোর জন্য জল দিচ্ছেন, আবার তার সাথে পেট্রোলও দিচ্ছেন। দুটো একসাথে হতে পারে না। ঠিকই। এরপর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে আমার স্পার্ম কাউন্ট কম। তাহলে আমি এটা বাড়াবো কিভাবে এবং চিকিৎসা কি? ১ম কথা মনে রাখতে হবে, যেটা আমরা স্পার্ম কাউন্টটাকে অঙ্কের মতো ভাবি। স্পার্ম কাউন্ট বেশি থাকলে প্রেগন্যান্সি আসবে, কম হুম, থাকলে আসবে না। এটা হুম, একদম ভুল ধারণা। হুম, স্পার্মের ব্যাপারে সারা পৃথিবীতে হুম, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত জিনিসটা ভালো করে বুঝতে পারেননি। হুম, দেখা গেছে স্পার্ম কাউন্ট খুব কম থাকলেও প্রেগন্যান্সি আসতে পারে, খুব বেশি থাকলেও না আসতে পারে। ১ম এ দেখতে হবে কি কারণে কম। যদি কারণে কম হয়, ধরুন আপনার কোনো ট্রিটেবল কারণ রয়েছে। ভেরিকোসিল হুম, রয়েছে যেটা অপারেশন করে ঠিক করা যাবে। ডায়াবেটিস রয়েছে সেটা সুগার কন্ট্রোল করা যাবে। পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে যেটা হরমোন দিয়ে ঠিক করা যাবে। তাহলে আমরা বলি আগে সেগুলোকে ঠিক করার জন্য। অন্য ক্ষেত্রে যেটা দেখা গেছে, কিছু ওষুধ আছে যেগুলো দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে পেশেন্টরা মনে করেন ওষুধ খেলে স্পার্ম কাউন্ট আরেকটু বাড়ুক। হুম, অর্থাৎ লোভের ব্যাপারে 1 হুম, মিলিয়ন আছে, 2 হোক, 3 হোক, হুম, 4 হুম, হোক। কিন্তু মনে রাখবেন যার 1 মিলিয়ন আছে বা 5 মিলিয়ন আছে, আমরা যদি অপেক্ষা করি কমতে, কমতে 0 হয়ে যেতে পারে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট বা এই জাতীয় ওষুধ নেওয়া যেতে পারে, কিন্তু তার উপর নির্ভর করা যাবে না। পরীক্ষা করে দেখতে হবে। যেমন বললাম, শারীরিক পরীক্ষা, হরমোন পরীক্ষা ইত্যাদি। খুব কম ক্ষেত্রে আছে যেটা ট্রিটমেন্ট করার মতো কারণ পাওয়া যায়। সেটা ট্রিটমেন্ট করা যায়, কিছু ক্ষেত্রে অপারেশন করা যায়। না হলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করতে হয়, ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, অর্থাৎ বিশেষ ধরনের আইভিএফ। অর্থাৎ আপনার থেকে স্পার্ম নেওয়া হলো, ওয়াইফের থেকে এগ নেওয়া হলো, এমব্রায়ো তৈরি হলো, সেটা ওয়াইফের ভেতরে দিতে হবে। মানে আমার যদি 0 থাকে তারপরও আমার মানে আমার বাবা হওয়ার চান্স আছে। অবশ্যই আপনি হুম, নিজের সন্তানের হুম, বাবা হতে পারেন। ইভেন 0 থাকলে হুম, কিভাবে? আপনার অন্ডকোষ থেকে আমরা স্পার্ম হুম, নিতে পারি। সিমেনে স্পার্ম নেই। হুম, টেস্টিসের মধ্যে স্পার্ম আছে। সেটা দিয়েও কিন্তু আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। হুম। মনে রাখবেন আমাদের ট্রিটমেন্টটা কিন্তু স্পার্ম বাড়ানোর জন্য নয়। ট্রিটমেন্টটা হচ্ছে বাবা হওয়ার জন্য। ঠিক। কাজেই অনেকেই বলেন ৬ মাস বাদে আসি, ৭ মাস বাদে আসি। এরকম আমরা পেশেন্ট পেয়েছি। ৫ বছর আগে আমরা বলেছিলাম যে, "আপনি আইভিএফ করে নিন, এখন দেরি করবেন না, স্পার্ম কাউন্ট কম আছে।" আরেকটু দেখি ৩ হোক, ৪ হোক, এই করতে, করতে ৩-৪, ১ এর থেকে ৩-৪ হয়েছে, তারপর 0 হতে, হতে এখন 0। কাজেই মনে রাখবেন আপনি উদ্দেশ্যটা কি? আপনি কি স্পার্ম কাউন্ট বাড়াতে চাইছেন না বাবা হতে চাইছেন? কাজেই স্পার্ম কাউন্ট এর উপর কনসেনট্রেট না করে আমাদের কনসেনট্রেট হতে হবে কারণটা কি এবং জি আপনার উদ্দেশ্যটা কি? এই জিনিসটার উপর কনসেনট্রেট করতে হবে। না, পেশেন্টরা অনেক সময় জিজ্ঞাসা করে যে, "কি খেলে আমার স্পার্ম বাড়বে, কাউন্ট বাড়বে?" এবং যে কারণে হয়তো ইন্টারনেটেও তারা বহু রকম ওষুধ সার্চ করেন লাইক স্পার্ম বুস্টার, সিমেন বুস্টার এই ধরনের বিভিন্ন ওষুধ তারা কিনে খান। এই ওষুধগুলো কি সত্যি কাজ করে? দেখুন, স্পার্ম কাউন্ট যদি সামান্য কম হয়, ওষুধগুলো কিছুটা কাজ করতে পারে। আচ্ছা। যদি বেশি কম হয়, হুম, ওষুধ নিতে পারেন। ওষুধগুলোতে অ্যাজ সাচ হয়তো ক্ষতি কিছু হবে না। হুম, কিন্তু অন্যদিকে ক্ষতিটা হবে ওষুধের উপর যদি আপনি ডিপেন্ড করেন। হুম, ওষুধ নিন কিন্তু ওষুধের উপর ডিপেন্ড করবেন না। তার সাথে ট্রিটমেন্ট শুরু করুন। অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা করুন। হুম, বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বললাম আইভিএফ লাগে। হুম, বেশিরভাগ ক্ষেত্রেই হুম, বিশেষ ধরনের আইভিএফ যাকে হুম, ইক্সি বলা হয়, সেটার জন্য প্রস্তুতি নিন। সময়টা এখানে ইম্পোর্টেন্ট। প্রতি মাসে কিন্তু এখানে স্পার্ম কাউন্ট কমতে, কমতে 0 হয়ে যেতে পারে। সেজন্য ওষুধগুলো নেওয়া বা ওই যে কিছু খাবার-দাবার চেঞ্জ করা, যেমন আমরা বলি হুম, স্মোকিং করবেন না, হুম, শাকসবজি, ফলমূল বেশি খান। কিন্তু এটা ভাববেন হুম, না, আপনার স্পার্ম কাউন্ট আছে 0 হুম। আর শাকসবজি, ফলমূল খেয়ে আপনার ৯০ মিলিয়ন হয়ে যাবে। বা ঠিক, 1 ঠিক। মিলিয়ন আছে সেটা পরের দিন 10 মিলিয়ন হয়ে যাবে। এটা কিন্তু আশা করবেন না। কারণ কম আছে মানে শরীরে কোনো না কোনো একটা সমস্যা আছে যেটার জন্য কম। সেই সমস্যাটা আমরা ধরতে পারতে পারি, নাও ধরতে হুম। পারতে পারি। কিন্তু শুধুমাত্র ওষুধ, এই ধরনের ওষুধ অ্যান্টিঅক্সিডেন্ট, স্পার্ম সাপ্লিমেন্ট, স্পার্ম বুস্টার, খাবার-দাবার এগুলোর উপর পুরোপুরিভাবে নির্ভর করা যাবে না। তাতে যেটা হবে মানে আ এখন যে স্পার্মটা ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, কাউন্ট ঠিক আছে, এইগুলো খেয়ে, খেয়ে আপনি এমন একটা সময়ে পৌঁছে গেলেন যখন আপনার স্পার্ম 0 হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা। হুম, এগুলো কিন্তু এগুলো খাওয়ার কারণে হুম, 0 হয়েছে না হুম। নয়। কিন্তু কেন 0 হয়েছে? কারণ সময়টা তো চলে যাচ্ছে। সময়টা আপনি অবহেলা হ্যাঁ। করেছেন। অর্থাৎ আপনি টাইমটা নষ্ট হুম, করেছেন। যেমন আপনার যদি ক্যান্সার ধরা পড়ে, হুম, আপনি যত সময় যাবে ক্যান্সারটা কিন্তু ছড়াতে থাকবে। এটাও কিন্তু সে ধরনের। স্পার্ম কাউন্ট কম আছে, যত সময় যাবে তত কিন্তু খারাপ হতে থাকবে। ঠিকই। আপনাকে এক্ষুনি স্টেপ নিতে হবে। না হলে কিন্তু জিনিসটা কিন্তু
আরো খারাপের দিকে চলে যেতে পারে। ঠিক। আচ্ছা, এই সময়টা, যেই সময়টা পুরুষরা বুঝতে পারেন যে আমার একটা সমস্যা রয়েছে, এরা মানসিকভাবে ভেঙে পড়েন। তো এই সময় ফিমেল পার্টনার ফিমেল পার্টনার যারা আছেন, আ তাদের সাপোর্টটা কতটা ইম্পোর্টেন্ট? ভীষণভাবে ইম্পোর্টেন্ট। ১ম কথা আমরা দেখেছি যেসব ক্লিনিকে যখন দেখি আমরা, হুম, শুধুমাত্র হাসব্যান্ডরা একা আসেন, ওয়াইফকে নিয়ে আসেন না। হুম, খুব কম ক্ষেত্রে দেখেছি তাদের কিন্তু সব ঠিক হয় বা বাচ্চা-কাচ্চা আসার ট্রিটমেন্টটা সাকসেসফুল হয়। যেখানে দেখি ১ম দিন থেকে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই এসছেন, তাদের কিন্তু ট্রিটমেন্ট তাড়াতাড়ি হয়, তাদের প্রেগন্যান্সি আসাটাও তাড়াতাড়ি হয় এবং তাদের সাকসেসফুল আউটকাম হওয়ার অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কারণ দুজনের সাপোর্টটা খুব ইম্পোর্টেন্ট। সাপোর্টটা এই কারণে ইম্পোর্টেন্ট কারণ বন্ধ্যাত্ব কিন্তু একটা জার্নি। এখানে কিন্তু দুজনেরই কিন্তু রোলটা ইম্পোর্টেন্ট। ঠিক। এখানে কিন্তু শুধু একজনের উপর ডিপেন্ড করলে কিন্তু হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আমাদের যা প্রশ্ন ছিল আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো এরপরেও বহু পুরুষ আছেন যারা বাড়িতে বসে আছেন এবং চিকিৎসকের কাছে পৌঁছচ্ছেন না। ইন্টারনেট থেকে মেডিসিন কিনে খাচ্ছেন এবং অপেক্ষা করছেন যে আজ নয় কাল, কাল নয় পরশু এটা বেড়ে যাবে বা আ কোনো একটা টোটকা তিনি ফলো করছেন এবং আশা করছেন যে স্পার্ম কাউন্ট বেড়ে যাবে, অর্থাৎ মিরাকেল হয়ে যাবে একটা। মিরাকেল হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, স্পার্ম কাউন্ট কম মানে প্রেগন্যান্সি আসবে না এরকম নয়। কারণ অনেক সময় দেখা যায় কম কাউন্টেও প্রেগন্যান্সি আসে, বেশি কাউন্টেও না আসতে পারে। কিন্তু যদি কম থাকে কি কারণ সেটা পরীক্ষা করতে হবে। স্পার্ম কাউন্ট কম মানে আপনি পুরুষত্বহীন সেটা নয়। স্বামী-স্ত্রী দুজনকেই যেতে হুম, হবে। অনেক সময় যে বললাম আমরা দেখি শুধু হাসব্যান্ড একা হুম, আসছেন হুম, সেটা করলে হবে না। দুজনকেই যেতে হবে। ঠিকমতো ট্রিটমেন্ট করতে হবে। সময় নষ্ট করা যাবে না। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। আমরা মাঝে মধ্যে দেখি পেশেন্ট একজন ডাক্তার দেখালেন, ৩ মাস ওষুধ খেলেন, আবার অন্য ডাক্তার দেখালেন, ৩ মাস ওষুধ খেলেন। কেউ বললেন IVF করতে, তার পছন্দ হলো না, অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু মনে রাখবেন হ্যাঁ, IVF-ই একমাত্র সমাধান সেটা নয়। কিন্তু যখন দরকার তখন সেটা দেরি করা যাবে না। আর ঠিকমতো পরীক্ষা, থরো পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষার জন্য এমন হতে পারে ডাক্তারের কাছে ২-৩ বার চেম্বারে যাওয়ার দরকার হতে পারে বিভিন্ন পরীক্ষা করার জন্য। কারণ সব পরীক্ষা সবার একসাথে করার দরকার হয় না। কিন্তু হ্যাঁ, স্পার্ম কাউন্ট 0 হলেও সমাধান আছে। তার মানে ডোনার স্পার্ম নয়। নিজের সন্তানের বাবা হতে পারেন, বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিন্তু সেটা সঠিক সময়ে, সঠিক পরীক্ষা করে, সঠিক জায়গায় চিকিৎসা করতে হবে। মানে যেটা আপনি আগে বললেন যে এটা একটা জার্নি। আপনাকে এই জার্নিতে সঙ্গে থাকতে হবে। দুজনকেই একসঙ্গে থাকতে হবে। অবশ্যই, এটা এমন নয় যে জ্বর, সর্দি, কাশি হয়েছে ডাক্তারবাবুর কাছে গেলেন, একটা অ্যান্টিবায়োটিক বা কিছু লিখে দিলেন, ৩ দিন পরে আপনি ঠিক হয়ে গেলেন। একদমই। হ্যাঁ? মানে এটা একটা লম্বা পথ আপনাদের দুজনকেই একসঙ্গে চলতে হবে। তো যাই হোক, মেল ইনফার্টিলিটি নিয়ে আমরা যতটা জানলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা অনায়াসে করতে পারেন। যেমনটা আমি বলে থাকি যে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমাদের WhatsApp করতে পারেন, মেইল আইডি দেওয়া আছে সেখানে জানাতে পারেন। ইভেন আমি ডাক্তারবাবুরও একটি নাম্বার আমরা এখানে দিয়ে রাখছি। যদি আপনাদের কখনো দরকার হয় আপনারা সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।